প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছে আমি নুসরাত জাহান জেরি। দর্শক, ৫ই আগস্টের পরে বেশ কিছু গণমাধ্যমের উপর একযোগে হয়েছে হামলা। এখন আবারও ঘটছে এই ধরনের হামলার মতো ঘটনা। আমাদের আজকের বিষয়বস্তু গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং তাদের উপর চাপ প্রয়োগ। বাংলাদেশে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের ওপর চাপ প্রয়োগ, হামলার ঘটনা সবসময়ই ঘটে আসছে। গণমাধ্যম কর্মীদের হত্যার ঘটনাও হয়েছে অসংখ্য। সাংবাদিক এবং সাংবাদিকদের ওপরে চাপ যেমন সরকারের পক্ষ থেকে এসেছে, তেমনি ব্যক্তি পর্যায় থেকেও আসে। (১৯৭১) সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলেও পূর্ণ স্বাধীনতা কখনোই পায়নি দেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা। বিগত সরকারের সময় সাংবাদিকদের চাপে রাখতে প্রথমে করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন। পরবর্তীতে সমালোচনার মুখে আইনটির শুধু নামই বদলে হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে যে যে ধারা প্রয়োজন তার সবই রয়েছে এ আইনটিতে। বিগত সরকারের সময়ে বহু সাংবাদিকের নামে বিভিন্ন আইনে মামলা হয়েছে এবং অনেককে কারাগারেও প্রেরণ করা হয়েছিল। ৫ আগস্ট বা ৩৬শে জুলাইয়ের আন্দোলন চলাকালীন সময়ে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, নিহত হয়েছেন একজন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও তেমন কোনো পরিবর্তন হয়নি গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমের স্বাধীনতার। অসংখ্য সাংবাদিকের নামে হয়েছে হত্যা মামলা। যাকে হত্যার জন্য সাংবাদিকদের নামে মামলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবারও জানেন না কেন সাংবাদিকদের নামে হত্যা মামলা হয়েছে। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বন্দীও রয়েছেন গণমাধ্যম কর্মীরা। প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে গরু জবাই করে চাপ প্রয়োগ করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন। পত্রিকা দুটির প্রধান কার্যালয় হামলা থেকে রক্ষা পেলেও ঢাকার বাইরের কার্যালয়ে হয়েছে হামলা। নতুন বাংলাদেশের সাংবাদিক এবং গণমাধ্যমের ওপর এ ধরনের ঘটনা অনেক সমালোচনার জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬শে জুলাই স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন শাকিল হাসান, সাংবাদিক, যমুনা টেলিভিশন, এবং আমাদের সঙ্গে আরও আছেন শ্যামলী সুলতানা জেদনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আন্দোলনকারী। নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে গণমাধ্যমের উপর হামলা এবং হুমকি যে প্রদান করা হচ্ছে, যে ঘটনা আমরা আসলে দেখতে পাচ্ছি, সেটা কেন হচ্ছে বলে মনে করছেন? মানে এর কারণ যদি আমাদেরকে একটু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জানাতে পারতেন আপনি, শাকিল হাসান। গণমাধ্যমের স্বাধীনতা, এই দুইটা শব্দের যে বন্ধনে, এইটার আসলে গুরুত্ব, ইম্প্যাক্ট আসলে অনেক দূর। সেটি আসলে এক কথায় হঠাৎ করে হ্যাঁ না উত্তর দিয়ে বলা সম্ভব নয়। গণমাধ্যমের উপর সাধারণ দর্শক এবং পাঠকদের কথা যদি আমি বলি, চাহিদা এবং আকাঙ্ক্ষা, প্রত্যাশা কিন্তু অনেক বেশি। এটা হতে পারে যে গণমাধ্যম গত ৫৩ বছরের স্বাধীন বাংলাদেশে হয়তো তার পুরোপুরি যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, যেটা আসলে সাধারণ মানুষ গণমাধ্যমের কাছে প্রত্যাশা করে, সেটি হয়তো আমরা অনেক ক্ষেত্রে পূরণ করতে পারিনি। তার আসলে নানা ধরনের কারণ রয়েছে। সরকারি হস্তক্ষেপ, নানা ধরনের বিজ্ঞাপন দাতাদের চাপ, দর্শকের চাপ,
আমাদের কিছু সীমাবদ্ধতা, আমাদের অদক্ষতা, আমাদের এই যে স্ট্রাকচারের অভাব, আমাদের নানা ধরনের সুবিধার অভাব, এসব কিছু মিলেই আসলে কিন্তু একটা গণমাধ্যম পরিচালিত হয় এবং সেখানে নানা সময়ে কিন্তু আমরা এই গণমাধ্যমের চাপটি পেয়েছি এবং সেটি কিন্তু সরাসরি যে আসলে চাপটি আসে সেটি আসলে বলার মতো নয়, কিন্তু নানা ধরনের ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমরা সেই চাপটি অনুভব করি। যদি আপনি বলেন যে আগের নানা সময়েই সরকারি কর্মকর্তা বা রাজনীতিবিদদের, মন্ত্রী এমপিদের দুর্নীতি নিয়ে আমরা সংবাদ প্রকাশ করেছি, সেক্ষেত্রে নানা ধরনের চাপ এসছে, হুমকি এসছে, অনেক সাংবাদিকের উপর হামলা হয়েছে, অনেক সাংবাদিক মারাও গেছেন, নিহত হয়েছেন কর্মস্থলে বা সংবাদ প্রকাশ করতে গিয়ে, সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে। আমি নিজেও হামলার শিকার হয়েছিলাম একটা সময়ে, সেটি নিয়ে মামলা এখনও চলমান। এবং গত এই 5 তারিখের পর অনেকগুলো গণমাধ্যমে হামলা হয়েছে, সেটিও কিন্তু এক ধরনের চাপ এবং গণমাধ্যম কর্মীদের অ্যাক্রেডিটেশন বাতিল, কার্ড বাতিল, সেটিও এক ধরনের চাপ। আবার রাজনৈতিক সরকারের সময় নানাভাবে গণমাধ্যমের উপর চাপ এসছে। এই সব কিছু মিলেই কিন্তু আসলে গণমাধ্যমকে তার সংবাদ প্রকাশ করতে হয়। এই সব কিছু মাথায় রেখে আমাদের দায়টা আসলে আমাদের পাঠক এবং দর্শকের কাছে। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি, আপনি যে সেটা একদম ওভারঅল হলো একটা আমাকে ওভারভিউ দিলেন ব্যাপারটার, কিন্তু এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে নতুন করে কোনো চাপ বা হামলা অনুভূত হচ্ছে আপনাদের? আমি আমার আগের উত্তরে কিন্তু আমি একটা কথা বলেছি যে আসলে এই চাপ বলতে আমরা যেটিকে বলি এই টকশোতে বা আলোচনায়, সেই ধরনের চাপ কিন্তু আসলে কেউ প্রকাশ্যে দেয় না বা সরাসরি আসলে সেটি হয় না। এটি ধরেন এক কাপ কফি খাওয়ার দাওয়াত দেওয়ার মাধ্যমে কিন্তু চাপ দেওয়া যায়। সেই বিষয়টি কিন্তু হয়েছে বা হয়নি সেটি আসলে আপনি বলতে পারবেন না। যেমন 5 তারিখের পর অনেকগুলো গণমাধ্যমে হামলা হয়েছে, এটাও কিন্তু এক ধরনের চাপ। বা মাঠের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, সেটাও কিন্তু এক ধরনের চাপ অনুভূত হচ্ছে বলে অনেক সাংবাদিক কিন্তু মনে করছেন। এখন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে কিন্তু যারা আসলে মাঠের সাংবাদিক, যারা আসলে তথ্য সংগ্রহ করেন বা সংবাদ তৈরি করেন, সম্পাদকীয় নীতিমালার জায়গা থেকে যারা আসলে কাজ করেন, তাদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত না হলে কিন্তু সেটা আসলে এক ধরনের চাপ। আমি যদি একজন গণমাধ্যম কর্মী বা সাংবাদিক হিসেবে মনে করি যে আমি কোনো মব জাস্টিসের শিকার হওয়ার আশঙ্কা আমার রয়েছে, তাহলে কিন্তু আমার মস্তিষ্কে এক ধরনের চাপ আমি অনুভব করব যে আমি কি আদৌ এই সংবাদটি প্রকাশ করতে পারবো বা সংগ্রহ করতে গেলে কি আমি হামলার শিকার হব। এই আশঙ্কা যখন আমার মধ্যে কাজ করে, সেটি এক ধরনের চাপ আসলে। যদি আমি এই সেম প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাইব, শাকিল হাসান জিতি আমাদেরকে বললেন সেটা আসলে একটা ওভারভিউ। এর বাইরে যদি আমরা বর্তমান সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে চাই, আপনার কি মনে হয় এই যে গণমাধ্যমের উপর একদম হলো যে ওপেনলি অ্যাটাক, ভাঙচুর এবং হলো যেটাকে বলা হয় ওয়ার্নিং দেওয়া, থ্রেট দেওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং কি কারণে হতে পারে বলে মনে হয়, যদি বলুন তো আমাকে একটু। আচ্ছা, আপনি প্রশ্নের শুরুতে একটা শব্দ উল্লেখ করেছেন যে নতুন বাংলাদেশে গণমাধ্যমের উপর যে হামলা হচ্ছে, এটা আসলে আমরা কিভাবে দেখছি। আমরা নতুন বাংলাদেশ বলি, কিন্তু আসলে আমাদের নতুন বাংলাদেশে গণমাধ্যমগুলোতেও এখনও পতিত স্বৈরাচারী, পতিত ফ্যাসিবাদের অনেক দোসররা এখনও রয়ে গেছেন। এছাড়াও অনেক গণমাধ্যম রয়েছে যারা ভারতের ন্যারেটিভকে বাস্তবায়নের জন্য কাজ করছে। 2-3 দিন আগে একটা নিউজ হয়েছে, আমি সেখানে দেখলাম স্ক্রলের যে টিকারটা থাকে সেটার জন্য তো নিউজ রুমে একজন থাকে, নিয়োজিত থাকে, সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে এগুলো দেখভাল করার জন্য। তারপরেও আমি সেখানে দেখলাম যে একটা নিউজ এভাবে হলো যে চট্টগ্রামের আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। তো এই ধরনের নিউজ আমি জানি না যে গণমাধ্যমগুলো কিভাবে করে, এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু তৈরি করে। দেখুন, এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করি, আমাদের বাংলাদেশ তো একটা সংকর দেশ না, এখানে নানা মতাদর্শের, নানা মতবাদের মানুষ থাকে। এখন এই মতাদর্শের মানুষদের মধ্যে সমস্যা তৈরি করা, দাঙ্গা বাঁধিয়ে দেয়া, এগুলো নিশ্চয়ই আমরা কখনো আশা করি না। সেটা ভিন্ন আলাপ। এখন আমরা যে প্রসঙ্গে ছিলাম যে গণমাধ্যমগুলোতে এখনও কেন হামলা হচ্ছে, মূল কথা এটাই যে গণমাধ্যমগুলোতে এখনও পতিত স্বৈরাচারীর অনেক দোসররা রয়ে গেছেন এবং যে জনগণ আছে বাংলাদেশের, তাদের কিন্তু
গণমাধ্যমগুলোর প্রতি একটা ক্ষোভ আছে। তাদের ক্ষোভের জায়গাটা এটাই, যেটা শাকিল ভাই বলছিলেন, যে পূর্বে যেটা ছিল গণমাধ্যমগুলোতে নানা ধরনের চাপ প্রয়োগের একটা বিষয় ছিল। তারা হয়তোবা স্বাধীনভাবে তাদের নিউজগুলো তারা প্রচার করতে পারতেন না, কেননা তাদের উপর মহলের কিংবা সরকার মহলের একটা চাপ কিন্তু তখন ছিলেন। তো জনগণের এই জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে 5ই অগাস্টের পরবর্তী সময় আমরা দেখেছি যে বিভিন্ন টিভি চ্যানেলের বা গণমাধ্যমে হামলার শিকার হয়েছে। তো এটা আসলে জনগণের সম্মিলিত ক্ষোভের হয়তোবা একটা বহিঃপ্রকাশ ছিল। এবং এই সময়টাতে যদি আমরা আসি, আপনারা দেখেছেন যে প্রথম আলো, ডেইলি স্টার এই গণমাধ্যমগুলোতে হামলা করছিল বা হামলার শিকার হয়েছে এই গণমাধ্যমগুলো। এটাকে আসলে আমরা কখনোই সাপোর্ট করি না, কেননা এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং আমাদের একটা সরকারের বডি আছেন। তারা হচ্ছে গণমাধ্যমগুলো কি করছে, তারা তাদের তথ্যগুলো বা তারা সব জায়গার নিউজগুলো ঠিকভাবে প্রসার করছেন কিনা, এটা দেখার দায়িত্ব এখন তাদের। এখন মব যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চায় কিংবা মব যদি এটাকে কন্ট্রোল করতে চায়, সেটা নিশ্চয়ই কখনো দেশের জন্য, জাতির জন্য কিংবা সরকারের জন্য সুখকর কিছু হবে না। আপনি প্রথম থেকে আমাকে যে প্রশ্নের উত্তরটা দিচ্ছেন যে আপনি, সেটা হলো যে প্রথম ভাগে আমি যেটুকু নিতে পেরেছি সেটা হলো যে এটার জন্য আসলে এখনো আসলে গণমাধ্যমের ভেতরকার কিছু মানুষ দায়ী, এবং দ্বিতীয়ত আপনি বলেছেন যে এটা আসলে আগে থেকে যে চাপ প্রয়োগ সেটা আপনি আসলে সাপোর্ট করেন না। আমি একটু হলো যে এই ব্যাপারে শাকিল হাসান ভাই আপনার কাছে জানতে চাইবো, যেটা আসলে জেদনি বলছিল যে এর আগের সরকার বা পতিত সরকারের যে প্রেশারটা আসলে গণমাধ্যমের উপর ছিল, তো এখন তো সেই পতিত সরকার নেই, এখন তো আসলে সম্মিলিতভাবে সবার সাপোর্টের হলো যা হলো যে থেকে বলে অন্তর্বর্তী সরকার আছে আমাদের। এখন তাহলে চাপটা কিসের এবং চাপটা কাদের কাছ থেকে আসছে? প্রথমত আমি আসলে একটু বলি, সেটা হচ্ছে এই পতিত স্বৈরাচারের দোসর বা এই ধরনের ট্যাগ আমি আসলে জানি না। আমি সাংবাদিককে আমি শুধু সাংবাদিক হিসেবেই জানি। পতিত, অপতিত বা বেঁচে থাকা বা জীবিত মরা, কোনো ট্যাগই আসলে সাংবাদিকদের দেওয়ার কোনো সুযোগ নাই। যারা পেশাদার সাংবাদিক, যারা মাঠের সাংবাদিক বা এডিটোরিয়াল পলিসিতে আছেন, যারা সাংবাদিকতা করেন, মানে এইটা আসলে একটা শব্দই, তারা সাংবাদিক। আর যারা আসলে সাংবাদিকতা করেন না, তারা অন্য কোনো পেশার আছেন, তাদের আসলে সাংবাদিক হিসেবে পরিচয় করে দেওয়ার কোনো সুযোগ নাই, নাম্বার 1। নাম্বার 2, আমাদের ছোট বোন ওনার একটা কথা আমি একটু সংশোধন করে দিই। আপনি একটা টেলিভিশনের যে টিকারের কথাটা বললেন, টিকারের বিষয়টা হচ্ছে, আপনি খেয়াল করে হয়তো দেখবেন ওই বাক্যটা ছিল কোড আনকোড। তার মানে হচ্ছে এইটা ওই প্রতিষ্ঠানের বক্তব্য নয়, একজন বক্তা ওই কথাগুলো বলেছেন, তার কারণে তারা ওই টিকারের লাইনটা কোড আনকোড করে দিয়েছেন। এখন যেটা হয়েছে, আমরা টেলিভিশনে দেখি 24 ফ্রেমের একটা সিকোয়েন্স যাচ্ছে, সেটা আমরা কন্টিনিউয়াস দেখতে পাই। যখন সেটা ছবি আকারে আসে, 24টা ফ্রেমের একটা ফ্রেম, তো সেটা আসলে দেখে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। হয়তো আপনি সেভাবে বিভ্রান্ত হয়েছেন, এরকম অসংখ্য মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এটা আসলে বিভ্রান্ত দূর করার একমাত্র উপায় হচ্ছে পুরো নিউজটা দেখা, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি যেটা শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে সাংবাদিকতা যারা করেন তারা আসলে পেশাদার সাংবাদিক। যারা সাংবাদিকতা করেননি, সেটা আগেও যেমন ছিল এখনও আছে, এরকম অসংখ্য মানুষ পাবেন, তারা আসলে নানা ধরনের রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করেন, নানা ধরনের প্রতিষ্ঠানের ধারক বাহক পরিচয় বহন করতে স্বচ্ছন্দ বোধ করেন, তারা আসলে কোনোভাবেই সাংবাদিক নন। এখন যারা পাঠক বা অডিয়েন্স, তারা যদি এই পার্থক্যটা ধরতে পারেন, তাহলে তিনি সংবাদটি সংগ্রহের ক্ষেত্রে সচেতন পাঠক বা দর্শক। আর যিনি সচেতন নন, তার ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে, এবং অনেকেই ওত পেতে আছেন এই ধরনের বিভ্রান্তিকে কাজে লাগিয়ে প্রথম আলো বা ডেইলি স্টার বা অন্যান্য গণমাধ্যমের উপরে এই যে এক ধরনের আক্রমণ বা তাদেরকে মব জাস্টিসের মধ্যে ফেলার একটা প্রবণতা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলোই কিন্তু গণমাধ্যমের উপর একটা বড় ধরনের চাপ। আপনি প্রথম প্রশ্ন করেছিলেন যে গণমাধ্যমের উপর চাপ কি, এইগুলোই গণমাধ্যমের উপর চাপ। যখন রাস্তায় একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নামা হয়, উচ্ছৃঙ্খল আচরণ করা হয়, ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হয়, গুড়িয়ে ফেলার ঘোষণা দেওয়া হয়, সেটি এক ধরনের চাপ বলে আমার মনে হয়। অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা, সংবাদ, প্রকাশিত সংবাদের বিরুদ্ধে, প্রচারিত সংবাদের বিরুদ্ধে দর্শক পাঠকের মতামত দেওয়ার অবশ্যই অধিকার আছে, কারণ
আমাদের যে সংবাদগুলো আমরা তৈরি করি সেগুলো কিন্তু আসলে দর্শক পাঠকের জন্যই। নিশ্চিতভাবেই কোনো সংবাদ তার মনপুত না হলে বা তার বিরুদ্ধে গেলে বা তিনি যদি মনে করেন যে সংবাদটি তার পছন্দ হচ্ছে না, তিনি তার মত প্রকাশ অবশ্যই করতে পারেন। এমনকি আমি এটাও মনে করি তার সেই সংবাদের বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালার বিরুদ্ধে তিনি লিখতেও পারেন, বলতেও পারেন, সেই রাইট তার অবশ্যই থাকা উচিত, কিন্তু সেটি অবশ্যই সহিংস পন্থায় নয়। সরকার থেকে বলা হচ্ছে যে গণমাধ্যমের উপর হামলার যে হুমকি এবং হামলার বিষয়ে তাদের স্টেপ নেওয়ার ব্যাপারে কথা বলা হচ্ছে, সেই ব্যাপারে কি হচ্ছে? কোনো ধরনের স্টেপ কি নেওয়া হচ্ছে কিনা, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো আটকানোর জন্য? আপনি কিছু জানেন এই ব্যাপারে? না, প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় তো আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে তারা যথেষ্ট আন্তরিক, তারা কথা বলছেন, একজন উপদেষ্টাও বলেছেন, প্রেস সচিবও বলেছেন যে তারা এই ব্যাপারে এটা সহ্য করবেন না, সহিংস কোনো আক্রমণ বা ইয়া পছন্দ করবেন না। তারা তো এই ব্যাপারে আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে। তবে নিশ্চয়ই সরকার এই বিষয়টি আরও আন্তরিকতার সঙ্গে এবং এটি খুব কঠোরভাবেই দেখবেন বলে আমার বিশ্বাস। যদি এই সেম প্রশ্নের উত্তর আপনার কাছে একটু জানতে চাইবো যে সরকার পক্ষ থেকে যে যেটা হলো যে শাকিল হাসান বললেন যে সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারা যথেষ্ট আন্তরিক, তো সেই ব্যবস্থা সম্পর্কে আপনার অভিমত একটু জানতে চাচ্ছি। তাদের যেই স্টেটমেন্টগুলো এসেছে এবং তারা আসলে যে পদক্ষেপ নিয়েছে তার মধ্যকার যে অনুভূতি আপনি ধারণ করেন এই ব্যাপারটা নিয়ে। একজন উপদেষ্টা কিন্তু বলেছেন যে যখনই প্রথম আলো কিংবা ডেইলি স্টারের উপর একটা মব ক্রিয়েট হয়, সেখানে হামলার মতো বিভিন্ন ধরনের প্রসঙ্গ উঠে আসে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে এটা কখনো আসলে কাম্য নয়, মব তৈরি করে এই ধরনের সমস্যা কখনো সমাধান করা যায় না। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে গণমাধ্যম তো আসলে জনগণের মাধ্যম, তো তারা জনগণের মতামত শুনতে তারা কিন্তু বাধ্য। তো কিন্তু এগুলোকে আসলে কখনো প্রোটেস্ট, মব ক্রিয়েট করে, আন্দোলন করে এগুলো সমাধানের বিষয় না। আমার কাছে মনে হয় যে আপনার মতাদর্শের সাথে বা আপনার মতামতের সাথে হয়তো বা কোনো গণমাধ্যমের মতামত মিলছে না, কিংবা তারা কোনো তথ্যকে যেভাবে প্রচার করছে, যে ধরনের শব্দকে তারা ব্যবহার করছে, সেই ধরনের শব্দ ব্যবহার না করে হয়তো বা এটাকে অন্যভাবে ব্যবহার করা যেত। এটা যদি আপনার মনে হয়েই থাকে, সেক্ষেত্রে আপনি গণমাধ্যমগুলোর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন, তাদের সাথে এটা আলাপ আলোচনা করতে পারেন। কিন্তু আপনি মব ক্রিয়েট করে তাদের গণমাধ্যমকে ঘেরাও করে কোনো ধরনের অরাজকতা আসলে সৃষ্টি করতে পারেন না। এখন যেটা বলছিলাম যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে তারা এই বিষয়টা দেখবেন যে কিভাবে এটার সমাধানে আসা যায়, আবার একই সাথে দেখা যায় এখানে হয়তো প্রশাসনেরও একটু হস্তক্ষেপ করার দরকার আছে, যেহেতু তারা দেখছে যে এই ধরনের মব দেশের জন্য একটা বেপরোয়া পরিস্থিতি তৈরি করছে। সেক্ষেত্রে এখানে প্রশাসনেরও এই বিষয়গুলোতে আরেকটু দৃষ্টি রাখা উচিত যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। শাকিল হাসান, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি যেটা প্রথমেই বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটা কথা বলেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা কি আদৌ এসেছে, নাকি এটা আসলে একটা মিথ, একটা স্ট্যাটিস্টিক্স হয়ে রয়ে গেছে গণমাধ্যমের স্বাধীনতা? একটু জানতে চাইবো। এইটা আপনি এক অর্থে গণমাধ্যমের স্বাধীনতা ব্যাখ্যা করতে হলে আসলে গণমাধ্যমের উৎপত্তির যে ইতিহাস বা গণমাধ্যমের যে কাজ করার ক্ষেত্র এবং কাজ করার যে মেকানিজম, সেই মেকানিজম ভাবে একটু জানতে হবে, না জানলে আসলে সরাসরি বলার সুযোগ আসলে নাই। কারণ গণমাধ্যমের স্বাধীনতা এইটা গণমাধ্যম জনগণের জন্য মাধ্যম, এবং জনগণকে তথ্য জানানো, তাদেরকে এডুকেট করানো, তাদেরকে অ্যাওয়ার করানো, এই সব কিছু আসলে সম্পৃক্ত। আমি আপনার অনুভূতি জানতে চেয়েছি। আমি সেটাই বলছি, একজন সাংবাদিক হিসেবে, একজন গণমাধ্যম আমি একজন মাঠের সাংবাদিক হিসেবে এটা আমি বলতে পারি যে একদম স্পষ্ট ভাষায় গত 53 বছরে আমি প্রথমে যেটা বলেছিলাম যে জনগণ গণমাধ্যমের কাছে কি আশা করে সেটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে সাহস এবং আমাদের যে উদ্যোগ দরকার ছিল সেটা আমরা পুরোপুরি দেখাতে পারিনি। এটাকে আপনি পুরোপুরি গণমাধ্যমের স্বাধীনতা এসছে এর পক্ষে কথা বলে না। তার মানে হচ্ছে আমরা আসলে গণমাধ্যমের স্বাধীনতার কথা যেটা বলি সেটি আসলে পুরোপুরি আমরা এখনও পাইনি। এই পাওয়ার জন্য আসলে অনেক দূর আমাদেরকে আসলে যেতে হবে এবং আমাদের এই লার্নিং প্রসেসটা আরও অনেক বাড়াতে হবে, এবং এই জন্য সর্বপ্রথম যাকে উদ্যোগটি নিতে হবে সেটি হচ্ছে সরকার। কারণ সরকারের পক্ষে যেটি করা সম্ভব, সরকার যদি হচ্ছে গণমাধ্যমকে স্বাধীন করে দেওয়ার প্রসেস তৈরিটা করে দেয়, প্ল্যাটফর্মটা করে দেয়,
আইনটি করে দেয়, নীতিমালাটি বাস্তব মানে করে দেয়, তাহলে কিন্তু গণমাধ্যমের পক্ষ থেকে সেই স্বাধীনতার চর্চা করাটা অনেক সহজ হয়ে ওঠে। আমি যদি দেখি আমার সরকার সংবাদকর্মীদের সুরক্ষায় আইন করেছে, সংবাদকর্মীদের সুরক্ষায় তারা একটি ব্যবস্থা নিচ্ছে, তাহলে কিন্তু আমি নির্ভয়ে সাহসের সঙ্গে যে কোনো সে তার পরিচয়ে যাই হোক না কেন, কোনো দুর্নীতির ঘটনা, কোনো অন্যায়ের ঘটনা ঘটলে সেটি নিয়ে আমি সংবাদ তৈরি করতে পারবো, সেটি প্রকাশও করতে পারবো। সেটি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারের। সেই দায়িত্বটি কিন্তু সব সরকারই পুরোপুরিভাবে কখনোই পালন করতে পারেনি। আপনাকে ধন্যবাদ শাকিল হাসান। আমি শ্যামলী সুলতানা জেদনি আপনার কাছে জানতে চাইবো, একজন আন্দোলনকারী শিক্ষার্থী, একজন শিক্ষার্থী হিসেবে আপনার গণমাধ্যমের উপর এবং সার্বিকভাবে কি প্রত্যাশা সরকারের কাছে? আমরা নতুন দেশ বলছি, আমরা স্বাধীন হয়েছি বলছি, এই স্বাধীনতাটা আসলে আমরা বাক স্বাধীনতার সাথে বলি না, স্বাধীনতার কথা বললেই আমরা কি বলি, আমরা এখন বাক স্বাধীনতা পেয়েছি। যখনই বাক স্বাধীনতার কথাটা আসে তখনই আবার গণমাধ্যমের স্বাধীনতাটা আসে, কারণ বাক স্বাধীনতা আর গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু সম্পৃক্ত। আপনি যখন আপনার মতামত, আপনার মতাদর্শ, আপনার মনের কথাগুলো বা আপনি চারিপাশে যা কিছু অবলোকন করছেন সেগুলো যখন আপনি তুলে ধরবেন বা গণমাধ্যমগুলোতে তুলে ধরবেন এবং গণমাধ্যমও সেগুলো একসেপ্ট করবে, তখনই কিন্তু সেটা গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে আমরা বলবো। এখন বিষয়টা হচ্ছে গণমাধ্যম কি আসলেই স্বাধীন হয়েছে এখন? আপনি আমি কিন্তু এখন বসে সরকারের সমালোচনা করতে পারি, আমরা বলতে পারি যে গণ অভ্যুত্থানের 3 মাস হয়ে গেছে, এখনো কেন আহতরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, কিংবা শহীদ পরিবারগুলো কেন এখনো ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। আমরা কিন্তু টিভি চ্যানেলে বসে পত্রপত্রিকায় বলতে পারি যে 3 মাস হয়ে গেছে, এখনো কেন প্রশাসনের এই বেহাল দশা। আমরা কিন্তু এখন আমাদের কথাগুলো বলতে পারি। সেই জায়গা থেকে আমি বলতে পারি এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য এবং সরকারের জন্যও একটা ইতিবাচক দিক। কিন্তু এই ইতিবাচক দিকটা সরকার আদতে ধরে রাখবে কিনা এটা আসলে পুরোপুরি সরকারের উপর নির্ভরশীল। এবং আমাদের প্রত্যাশা, একজন শিক্ষার্থী হিসেবে আমার বা আমাদের প্রত্যাশা যে সরকার যেহেতু এই গণ অভ্যুত্থানটাই হয়েছে জনগণের স্বাধীনতার জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য, এখন যদি গণমাধ্যমের স্বাধীনতা আলটিমেটলি বাস্তবায়ন না হয় সেই দায় তো সরকার কখনো এড়াতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ শ্যামলী সুলতানা জেদনি। প্রিয় দর্শক, গণমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা তা কি আমরা পুরোপুরিভাবে পেয়েছি? এই প্রশ্নের উত্তর বোধহয় সময়ই দেবে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম সাংবাদিক শাকিল হাসান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শ্যামলী সুলতানা জেদনির বক্তব্য। তারা কি ভাবেন, তাদের কি প্রত্যাশা এই সরকারের কাছে। আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।